আকাশের অসীম নীলিমায় যখন ধাতব ডানায় ভর করে মানুষ পাড়ি জমায়, তখন মাটির পৃথিবীতে কিছু কান সেই গর্জনের ভাষা বুঝতে চায়। আমরা সবাই কোলাহল শুনি, কিন্তু খুব কম মানুষই সেই কোলাহলের ভেতরে লুকিয়ে থাকা যন্ত্রণার সুরটি ধরতে পারে। এটি এমন এক কিশোরের গল্প, যার কাছে ইঞ্জিনের গর্জন ছিল এক একটি কাহিনী, যার কাছে বাতাসের ঘর্ষণ ছিল এক একটি সংকেত। সমাজ যাকে অবহেলা করেছিল, ভাগ্য তাকেই বেছে নিয়েছিল শত শত প্রাণের রক্ষাকর্তা হিসেবে। এক সাধারণ ধুলোমাখা জীবন থেকে অসাধারণত্বের শিখরে পৌঁছনোর এই যাত্রা শুরু হয়েছিল একটি ত্রুটিপূর্ণ শব্দের হাত ধরে। তোর কি যোগ্যতা আছে এই আকাশযান ঠিক করার? তুই জানিস এতে গুরুত্বপূর্ণ ব্যক্তির যাওয়ার কথা আছে। যদি আমি এই আলোচনা সভায় না যাই, তবে 500 কোটি টাকার লোকসান হয়ে যাবে। যদি তুই এই আকাশযান ঠিক করে দিস, তবে আমি তোকে 10 কোটি টাকা দেব। ভোর 5:30 বেজেছিল। শহর তখনও পুরোপুরি জেগে ওঠেনি, কিন্তু পুরনো আন্তর্জাতিক বিমান ঘাঁটির পেছনে ছড়িয়ে থাকা আবর্জনার ময়দানে ব্যস্ততা শুরু হয়ে গিয়েছিল। এখানেই থাকত 15 বছরের কিশোর অরিজিৎ। রোগা পাতলা শরীর, শ্যামলা মুখ, সবসময় ধুলোমাখা পোশাক আর চোখে এক অদ্ভুত অস্থিরতা। সে ময়লা কুড়োত, প্লাস্টিক, লোহা, বোতল যা পাওয়া যায়। দিন ভালো কাটলে 300 টাকা হয়ে যেত, না হলে খালি পেটেও শুতে হতো। অরিজিৎ বাকি বাচ্চাদের থেকে আলাদা ছিল। যখনই ওপর দিয়ে কোনো জাহাজ উড়ত, সে নিজের কাজ থামিয়ে দিত, মাথা তুলে আকাশের দিকে তাকাত এবং কান দিয়ে তার আওয়াজ ধরার চেষ্টা করত। ওর আওয়াজ মনে থাকত, কোন আওয়াজ ঠিক, কোনটি নয়। এটা শখ ছিল না, ছোটবেলা থেকেই অভ্যাস ছিল। ওর মনে পড়ত না এই অভ্যাস কোথা থেকে এসেছে। শুধু এতটুকু মনে ছিল যে অনেক আগে কেউ ছিল যে তাকে কাঁধে বসিয়ে জাহাজ দেখাত, বলতো, মন দিয়ে শোনো, প্রতিটি ইঞ্জিন নিজের কাহিনী নিজে বনায়। আজকের দিনটি বিশেষ ছিল। বিমান ঘাঁটি থেকে একটি নতুন যাত্রী বিমান উড্ডয়ন দেওয়ার কথা ছিল। দেশের তৈরি, বড় এবং ভারী। 400-র বেশি মানুষ তাতে বসার কথা ছিল। বাইরে ব্যানার লাগানো ছিল, ভেতরে ক্যামেরা, নেতা, অফিসার সবকিছু চকচক করছিল। কিন্তু অরিজিতের ওই জৌলুসে কোনো মাথা ব্যথা ছিল না। যেমনই সে রানওয়ের পাশে দাঁড়িয়ে থাকা ওই বিমানের আওয়াজ শুনল, ওর হাত নিজে থেকেই থেমে গেল, বুক ধরফর করতে লাগল। আওয়াজ ঠিক ছিল না, খুব হালকা কিন্তু ভাওনা ভাঙা, যেন কোনো কিছু ভেতরে ঘষা খাচ্ছে। সে চোখ বন্ধ করল এবং পুনরায় শুনল। না, ওর মুখ দিয়ে নিজে থেকেই বেরিয়ে এলো। এই আওয়াজ সে আগেও শুনেছিল, কয়েক মাস আগে একটি ছোট মালবাহী বিমানে। সেদিন 2 ঘন্টা পর খবর এসেছিল যে বিমানটিকে জরুরি অবতরণ করতে হয়েছিল। অরিজিৎ উঠে দাঁড়ালো, আবর্জনা ভরা বস্তা ওখানেই ফেলে রেখে বেড়ার দিকে দৌড়ালো। একজন নিরাপত্তারক্ষী পাশেই দাঁড়িয়েছিল। কাকু, অরিজিৎ হাঁপাতে হাঁপাতে বলল, ওই বিমানের সমস্যা আছে, ওকে উঠতে দেবেন না। রক্ষী তাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখল এবং হেসে দিল। চল হট, নিজের কাজ কর, এখানে ঢুকবি না। কাকু, দয়া করে শুনুন, ইঞ্জিনের আওয়াজ ঠিক নেই। রক্ষীর মুখ শক্ত হয়ে গেল। ভাগ এখান থেকে। অরিজিৎ পিছিয়ে এলো, কিন্তু তার নজর বিমান থেকে সরল না। সে পরিষ্কার অনুভব করছিল যে যদি এই জাহাজ আকাশে যায়, তবে খুব খারাপ কিছু হবে। সে ঠিক করে নিল, কেউ শুনুক বা না শুনুক, সে চেষ্টা অবশ্যই করবে, কারণ এইবার আওয়াজ মিথ্যে বলছিল না, আর হয়তো আজ তার জীবনও বদলাতে চলেছিল। অরিজিৎকে রক্ষী তাড়িয়ে দিলেও তার পা থেমে থাকেনি। সে জানত যদি এখন চুপ হয়ে যায় তবে দেরি হয়ে যাবে। বিমানের আরোহণ শুরু হয়ে গিয়েছিল। দূর থেকে বাস যাত্রীদের নিয়ে রানওয়ের দিকে যাচ্ছিল। সে এদিক ওদিক দেখল। বিমান ঘাঁটির পেছনের দিকে রক্ষণাবেক্ষণ এলাকা ছিল। ওখানে সাফাই কর্মী এবং কারিগরি কর্মীরা আসা যাওয়া করত। অরিজিৎ প্রায়ই ওখানে ময়লা কুড়োত, তাই কিছু লোক তাকে চিনত। সে দৌড়তে দৌড়তে রক্ষণাবেক্ষণ গেটের দিকে গেল। ওখানে একজন প্রৌঢ় মানুষ পাইপ দিয়ে জল দিচ্ছিল। নাম ছিল রহমত। সে মাঠকর্মীদের দলে ছিল। রহমত কাকু, অরিজিৎ চিৎকার করল। রহমত ফিরে দেখল। কি হয়েছে, এত হাঁপাচ্ছিস কেন? অরিজিৎ না থেমে বলল, ওই নতুন বিমান, ওর আওয়াজ ভুল আছে, বাম ইঞ্জিনে কিছু আলগা আছে, খুব খারাপ শব্দ আসছে। রহমত প্রথমে তো হাসল। তুই আবার শুরু করলি? প্রতিটি বিমানেই তোর সমস্যা চোখে পড়ে, এইবার আলাদা কাকু। অরিজিতের গলা কাঁপছিল। যদি ওড়ে তবে ভেঙে যাবে। রহমত মন দিয়ে অরিজিতের চোখের দিকে তাকালো। ভয় ছিল সেখানে, মিথ্যে নয়। তুই কি করে জানিস? সে নিচু স্বরে জিজ্ঞেস করল। আওয়াজ থেকে, অরিজিৎ বলল, এবং কম্পন থেকে। এখনও উড্ডয়ন হয়নি, তবুও আওয়াজ ভারী। রহমত কিছু মুহূর্ত চুপ থাকল, তারপর বলল, ঠিক আছে,
আমি আমার পরিদর্শককে বলে দিচ্ছি, কিন্তু যদি ভুল হয় তবে আমাকে ফাঁসাস না। ওরা দুজনেই ভেতরের দিকে গেল। রহমত যন্ত্রের মাধ্যমে কারো সাথে কথা বলল। কিছুক্ষণ পর একজন যন্ত্রবিদ এলো, শিরস্ত্রাণ, জ্যাকেট, হাতে তথ্যযন্ত্র। কি ব্যাপার? সে রুক্ষভাবে জিজ্ঞেস করল। রহমত অরিজিতের দিকে ইশারা করল। এই ছেলেটি বলছে যে ইঞ্জিনে সমস্যা আছে। যন্ত্রবিদ অরিজিৎকে দেখল। তুই? অরিজিৎ সাহস জুটিয়ে বলল। বাম ইঞ্জিনে অস্বাভাবিক কম্পন আছে, আওয়াজ টানা টানা, যেমন কিছু ঘষা খাচ্ছে। যন্ত্রবিদের কপালে ভাঁজ পড়ল। তুই এই শব্দগুলো কোথা থেকে শিখছিস? অরিজিৎ চুপ রইল। ও উত্তর জানত না। যন্ত্রবিদ তথ্যযন্ত্রে কিছু দেখল। আগের বিবরণ পরিষ্কার আছে, তবুও দেখে নিন, রহমত বলল। 5 মিনিট লাগবে। যন্ত্রবিদ বিরক্ত হলো, কিন্তু সে ইশারা করল। ঠিক আছে, একটি দ্রুত পরীক্ষা। ওরা ইঞ্জিনের কাছে পৌঁছালো। শোরগোল, হাওয়া, মেশিনের আওয়াজ। যন্ত্রবিদ কানে শ্রবণ যন্ত্র লাগালো। অরিজিৎ পাশে দাঁড়িয়ে রইল। 1 মিনিট, 2 মিনিট। যন্ত্রবিদের মুখ বদলে গেল। সে শ্রবণযন্ত্র সরালো এবং নিচে ঝুঁকে দেখল। হাত দিয়ে হালকা করে ছুল। এটা, সে বিড়বিড় করল। রহমতের হৃৎস্পন্দন বেড়ে গেল। কি হয়েছে? যন্ত্রবিদ সোজা হয়ে দাঁড়িয়ে বলল। ইঞ্জিনের সংযোগস্থলের কাছে বোল্ট আলগা আছে। যদি উড্ডয়নে চাপ বাড়ে তবে ইঞ্জিন ভারসাম্যহীন হয়ে যেতে পারে। অরিজিৎ চোখ বন্ধ করে নিল। সে জানত। যন্ত্রবিদ তক্ষুনি বার্তা পাঠালো। বিমান থামাও, এক্ষুনি। প্রথমবার কেউটার কথা শুনেছিল এবং এখন পুরো বিমান ঘাঁটির গতি থমকে যেতে চলেছিল। ইঞ্জিন পরীক্ষা হতেই বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ কক্ষে হুলস্থুল পড়ে গেল। যন্ত্রে আওয়াজ তেজ হয়ে গেল। উড্ডয়ন আটকাও, রক্ষণাবেক্ষণ দল সতর্ক হও। কিছু মিনিটের মধ্যেই যাত্রীবাহী বাসগুলো থেমে গেল আর যাত্রীদের নিচে নামার আদেশ দিয়ে দেওয়া হলো। কিন্তু বিষয়টি এত সহজ ছিল না। এটি কোনো সাধারণ বিমান ছিল না। এই বিমানে অনেক বড় বড় নেতা, শিল্পপতি এবং বিদেশি অতিথিরা সফর করার কথা ছিল। সংবাদ মাধ্যম আগে থেকেই উপস্থিত ছিল। উদ্বোধনের সময় ঠিক ছিল। প্রতিটি ক্যামেরা সরাসরি সম্প্রচার করছিল। নিয়ন্ত্রণ কক্ষে উচ্চপদস্থ কর্মকর্তারা কপালে ঘাম নিয়ে দাঁড়িয়েছিলেন। একজন আধিকারিক বললেন, শুধুমাত্র একটি আলগা বোল্ট আছে, টাইট করে দিচ্ছি, উড্ডয়নে দেরি হবে না। রক্ষণাবেক্ষণ প্রধান মাথা নাড়লেন। স্যার, আলগা বোল্ট নিজে থেকে আলগা হয় না। এটি কোনো অভ্যন্তরীণ চাপের সংকেত। পুরো অংশ পরীক্ষা করতে হবে। কত সময়? কমপক্ষে 2 ঘন্টা। ঘরে নিস্তব্ধতা ছেয়ে গেল। সেই সময় অরিজিৎ বাইরে দাঁড়িয়েছিল। তাকে কেউ আটকায়নি। সম্ভবত সবাই খুব ব্যস্ত ছিল। সে দূর থেকেই বিমানটি দেখছিল। ওর নজর এখনও ইঞ্জিনের ওপর ছিল। রহমত ওর কাছে এলো। তুই ঠিক ছিলি বাবা, সে নিচু স্বরে বলল। অরিজিৎ মাথা নাড়ল। এখনও বিপদ আছে কাকু, শুধু বোল্ট নয়। তোর আর কি মনে হচ্ছে? রহমত জিজ্ঞেস করল। অরিজিৎ কিছু সেকেন্ড ভাবল। ইঞ্জিন যখন কম গতিতেও ভারসাম্যহীন লাগে তখন ভেতরে কোথাও ধাতব অংশ দুর্বল হয়ে পড়েছে। উড্ডয়নে সেটি ফেটে যেতে পারে। এই কথা রহমত যন্ত্রবিদ পর্যন্ত পৌঁছালো। যন্ত্রবিদ পুনরায় পরীক্ষার আদেশ দিলেন। এইবার গভীর থেকে শব্দোত্তর পরীক্ষা, তাপীয় পরিমাপ, সব কিছু। 30 মিনিট পর ফলাফল এলো। ইঞ্জিনের দণ্ডে অতি ক্ষুদ্র ফাটল ছিল। যদি এই বিমান উড়ত তবে উঁচুতে ইঞ্জিন বিকল হয়ে যেতে পারত, আগুন লেগে যেতে পারত, নিয়ন্ত্রণ হারিয়ে যেতে পারত। এখন আর কারো কাছে তর্কের অবকাশ ছিল না। যাত্রা আধিকারিকভাবে বাতিল করে দেওয়া হলো। যেমনই এই খবর বাইরে এলো, সংবাদ মাধ্যম ঝাঁপিয়ে পড়ল। ক্যামেরা ঘুরে গেল। প্রশ্নের বর্ষণ শুরু হয়ে গেল। যাত্রা কেন আটকানো হলো? বিমানটি কি সুরক্ষিত ছিল না? এই সিদ্ধান্ত কে নিল? আর তারপর কেউ একজন বলল, একটি ছেলে সতর্ক করেছিল। সবার নজর অরিজিতের ওপর পড়ল। ছেঁড়া জামাকাপড়, নোংরা হাত, উস্কো খুস্কো চুল। এই সেই? একজন সাংবাদিক জিজ্ঞেস করল। অরিজিৎ ঘাবড়ে গেল। সে এমন মনোযোগ আগে কখনো দেখেনি। একজন সাংবাদিক ওর কাছে এলো। তোমার নাম কি? অরিজিৎ। তুমি কিভাবে চিনলে যে বিমানে ত্রুটি আছে? অরিজিৎ সত্যি বলল। আওয়াজ থেকে। এই উত্তর দূরদর্শনে সরাসরি চলে গেল। কিছু লোক হাসল, কিছু লোক চুপ হয়ে গেল। কিন্তু যেসব কারিগরি কর্মীরা ফলাফল দেখেছিলেন তারা জানতেন এটি কোনো রসিকতা ছিল না। এরই মধ্যে খবর ওপর মহলে পৌঁছে গিয়েছিল। একজন বরিষ্ঠ নেতা যিনি এই বিমানে সফর করতে চলেছিলেন তিনি তক্ষুনি দেখা করার ইচ্ছা প্রকাশ করলেন। ওই ছেলেটিকে আমার কাছে নিয়ে এসো, আদেশ এলো। অরিজিৎ জানত না যে এই সাক্ষাৎ তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে, কিন্তু এটা নিশ্চিত ছিল যে আজ সে শুধু ময়লা কোড়ানো ছেলে রয়ে যায়নি। অরিজিৎকে প্রথমবার অতি গুরুত্বপূর্ণ কক্ষ বা ভিআইপি লাউঞ্জে নিয়ে যাওয়া হলো। চকচকে মেঝে, ঠান্ডা হাওয়া, দেওয়ালে টাঙানো বড় বড় ছবি। সে থতমত খেয়েছিল। ওর নোংরা পোশাকের কারণে কিছু লোক অদ্ভুত নজরে তাকাচ্ছিল, কিন্তু কেউ তাকে আটকায়নি। কক্ষের মাঝখানে একটি লম্বা টেবিল ছিল। তার এক প্রান্তে বসেছিলেন দেশের এক বড় নেতা, বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের সাথে যুক্ত। মুখে গাম্ভীর্য ছিল, চোখে তেজ। তুমিই অরিজিৎ? তিনি জিজ্ঞেস করলেন। জি, অরিজিৎ ধীরে বলল। তুমি জানো আজ ওই বিমানে কতজন মানুষ বসার কথা ছিল? হ্যাঁ স্যার, অনেক।
আর যদি ওটা উড়ে যেত? অরিজিৎ মাথা নিচু করে নিল। তবে হয়তো ফিরে আসতো না। ঘরে নিস্তব্ধতা ছেয়ে গেল। নেতা কারিগরি প্রধানদের দিকে তাকালেন। আপনারা নিশ্চিত করছেন যে যদি এই ছেলেটি না বলতো তবে দুর্ঘটনা ঘটতে পারত? প্রধান যন্ত্রবিদ কোনো দ্বিধা না করে বললেন, জি স্যার, গুরুতর দুর্ঘটনা। নেতা গভীর শ্বাস নিলেন। তারপর অরিজিতের দিকে তাকালেন। তুমি কোনো লোভে এটা করনি তো? না স্যার, অরিজিৎ তক্ষুনি বলল। আমার শুধু আওয়াজটা ভুল লেগেছিল, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। এই উত্তর শুনে নেতা কিছু সেকেন্ড চুপ থাকলেন। তারপর বললেন, ভয় আজ শত শত প্রাণ বাঁচিয়েছে। বাইরে সংবাদ মাধ্যম শোরগোল করছিল, ভেতরে ইতিহাস তৈরি হচ্ছিল। নেতা আদেশ দিলেন, এই পুরো ঘটনার দাপ্তরিক বিবরণ তৈরি হবে এবং এই ছেলের ভূমিকা তাতে পরিষ্কার করে লেখা হবে। একজন অফিসার সাহস করে জিজ্ঞেস করলেন, স্যার, এই ছেলে কি এর জন্য কোনো পুরস্কার? নেতা হাত তুলে থামালেন, পুরস্কার নয়, দায়িত্ব। তারপর তিনি অরিজিৎকে জিজ্ঞেস করলেন, তুমি পড়াশোনা করো? অরিজিৎ চুপ রইল। আগে করিনি, এখন করি না। থাকো কোথায়? বিমানঘাটির পেছনের বস্তিতে। ঘরে বসা কিছু লোক অস্বস্তি বোধ করতে লাগলেন। নেতা চেয়ার থেকে সামনে ঝুঁকে বললেন, অরিজিৎ, আজ তুমি যা করেছ তা অসাধারণ, কিন্তু আমি চাই না যে এটা শুধু একটা খবর হয়ে থেকে যাক। তিনি সচিবের দিকে তাকালেন। এই ছেলের পুরো দায়িত্ব সরকার নেবে, পড়াশোনা, থাকার জায়গা, সব। অরিজিতের চোখ কপালে উঠল। স্যার, আমি? আর নেটা কথা কেটে বললেন, যে প্রাণগুলো তুমি বাঁচিয়েছ তাদের দাম টাকায় মাপা যায় না, কিন্তু দেশের পক্ষ থেকে তুমি সম্মান পাবে। তিনি পরিষ্কার শব্দে বললেন, 5 কোটি টাকা। ঘরে আলোড়ন করে গেল। অরিজিৎ বুঝতেই পারল না যে 5 কোটি কি হয়। সে শুধু এতটুকু জিজ্ঞেস করল, স্যার, আমি কি এখন আর ময়লা কুড়োব না? নেতার মুখে হালকা হাসি এলো। না বাবা, এবার তুমি ওড়া শিখবে। বাইরে ক্যামেরা অপেক্ষা করছিল, আর ভেতরে একটি ছেলের কপাল চিরতরের জন্য বদলে গিয়েছিল। যখন অরিজিৎ অতি গুরুত্বপূর্ণ কক্ষ থেকে বাইরে বেরোল, তখন সেই একই বিমানঘাটি তার কাছে একদম আলাদা লাগছিল। কিছু ঘন্টা আগে পর্যন্ত যেসব রক্ষীরা তাকে তাড়িয়ে দিয়েছিল, তারাই এখন রাস্তা পরিষ্কার করে দিচ্ছিল। ক্যামেরা ওর দিকে ঘুরছিল, মাইক্রোফোন এগিয়ে আসছিল। অরিজিৎ, এদিকে দেখুন, আপনার কেমন লাগছে? আপনি এসব কিভাবে করলেন? এত প্রশ্ন, এত মানুষ। অরিজিৎ ঘাবড়ে গেল। সে প্রথমবার রহমত কাকুর হাত শক্ত করে ধরল। আমি কিছু ভুল করছি না তো? সে নিচু স্বরে জিজ্ঞেস করল। রহমতের চোখ ভরে এলো। না বাবা, আজ তুই একদম ঠিক করছিস। সেই বিকেলে সরকারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন হলো। বড় বড় আধিকারিক, কারিগরি প্রতিবেদন, সব কিছু সামনে রাখা হলো। পরিষ্কার বলা হলো যে যদি সময় মতো সতর্কতা না পাওয়া যেত, তবে বিমানের উড্ডয়ন শুরু করতেই ইঞ্জিন বিকল হতে পারত। আর সেই সতর্কতার নাম ছিল অরিজিৎ। দূরদর্শনে ওর মুখ বারবার দেখানো হচ্ছিল। ময়লা কুড়ানো 15 বছরের ছেলে এড়ালো বড় বিমান দুর্ঘটনা। আওয়াজ থেকে চিনে নিল ত্রুটি, বাঁচল শত শত প্রাণ। বিমানঘাটির পেছনের বস্তিতে লোকজন দূরদর্শন দেখতে জমা হয়েছিল। সেই একই বস্তি যেখানে অরিজিৎ রাতে প্লাস্টিকের বস্তা মাথায় দিয়ে ঘুমাতো। ওর এক বৃদ্ধা প্রতিবেশী বিড়বিড় করলেন, আমি তো বলতাম এই ছেলেটা আলাদা। কিন্তু অরিজিতের এইসব বোধগম্য হচ্ছিল না। ওর শুধু এক অদ্ভুত ক্লান্তি অনুভব হচ্ছিল, যেন অনেক বছরের বোঝা একসাথে নেমে গিয়েছে। রাতে তাকে প্রথমবার সরকারি গাড়িতে বসিয়ে একটি অতিথি নিবাসে নিয়ে যাওয়া হলো। পরিষ্কার ঘর, বিছানা, খাবার দেখে সে থমকে গেল। এত সব আমার জন্য? হ্যাঁ, অফিসার বললেন, এখন সব তোমার জন্য। অরিজিৎ ধীরে ধীরে খাবার খেল। প্রতিটি লোকমা অচেনা লাগছিল। বিছানায় শুতেই ওর ঘুম এলো না। চোখ বন্ধ করতেই সেই আওয়াজগুলো গুমড়িয়ে উঠতে লাগল, ইঞ্জিনের, হাওয়ার, কম্পনের। সে ছাদের দিকে তাকিয়ে ভাবল, যদি আমি না শুনতাম তবে কি হতো? প্রথমবার সে অনুভব করল যে তার এই অদ্ভুত ক্ষমতা কোনো খেলা ছিল না। পরের দিন একটি দল এলো। মনোবিজ্ঞানী, শিক্ষক, বিমান বিশেষজ্ঞ। তারা ওকে প্রশ্ন করলেন, অনেক প্রশ্ন, এবং প্রতিবার অরিজিতের উত্তর প্রায় একই ছিল, আমাকে শুধু আওয়াজ থেকে জানা যায়। একজন বরিষ্ঠ বিমান বিশেষজ্ঞ বললেন, এটি বিরল ক্ষমতা। কিছু লোক সঙ্গীতে চিনে নেয়, কেউ মেশিনে। নেতার বার্তা এলো, এই ছেলেটিকে সঠিক দিশা দাও। ঠিক হলো যে অরিজিতের পড়াশোনা শুরু হবে। প্রথমে সাধারণ স্কুল, তারপর কারিগরি শিক্ষা, এবং যখন সময় আসবে বিমান বিজ্ঞান নিয়ে পড়াশোনা। 5 কোটি টাকার তহবিল ওর নামে ট্রাস্টে ফেলে দেওয়া হলো, সরাসরি হাতে নয়, যাতে ভবিষ্যৎ সুরক্ষিত থাকে। অরিজিৎ শুধু একটি কথা জিজ্ঞেস করল, আমি কি রহমত কাকুর সাথে দেখা করতে পারি? অনুমতি মিলে গেল।
যখন রহমত এলো, অরিজিৎ বলল, যদি সেদিন আপনি আমার কথা না মানতেন? রহমত মাথা নাড়ল। তবে আজ আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না। দুজনেই চুপ হয়ে গেল। বাইরে থেকে একটি বিমান উড়ছিল। অরিজিৎ চোখ বন্ধ করল, আওয়াজ শুনল। এইবার আওয়াজ ঠিক ছিল, আর প্রথমবার সে শান্তি পেল। অরিজিতের জীবন এখন রুটিন অনুযায়ী চলতে লাগল। সকালে স্কুল, দুপুরে পড়াশোনা, বিকেলে পরামর্শদান, আর সপ্তাহে 2 দিন বিমানঘাটির কারিগরি এলাকায় ভ্রমণ। সব কিছু নতুন ছিল, কিন্তু ওর ভেতরে কিছুই বদলায়নি। সে এখনও আওয়াজ আগে শুনত, মুখ পরে দেখত। স্কুলে বাচ্চারা ওকে দূরদর্শনওয়ালা ছেলে বলতো। কেউ হিংসা করত, কেউ প্রশংসা করত, কিন্তু অরিজিতের এইসবে কিছু যায় আসত না। ক্লাসে বসেও যখন কখনো উপর দিয়ে বিমান যেত, ওর আঙুলগুলো নিজে থেকেই থেমে যেত, কান সতর্ক হয়ে যেত। একদিন বিমান প্রশিক্ষণ চলাকালীন তাকে হ্যাঙ্গারে নিয়ে যাওয়া হলো। সামনে দাঁড়িয়েছিল একটি অসম্পূর্ণ বিমান, তার ইঞ্জিন খোলা ছিল। বরিষ্ঠ প্রশিক্ষক বললেন, অরিজিৎ, আজ বই নয়, আজ শুধু শোনো। ইঞ্জিন চালু করা হলো। বাকি ছাত্রদের শুধু শোরগোল শোনা যাচ্ছিল। অরিজিতের কাছে আলাদা। এই ইঞ্জিনটি ক্লান্ত। সে বলল, এখনও নয়, কিন্তু কিছু মাসের মধ্যে। প্রশিক্ষক চমকে গেলেন। প্রতিবেদন বের করা হলো। সত্যি, যন্ত্রাংশগুলো নিজের আয়ুর শেষ পর্যায়ে ছিল। সেদিন প্রথমবার কেউ তাকে বলল, তোমাকে শুধু পড়ানো হবে না, তোমার থেকে শেখাও হবে। কিন্তু প্রতিটি নতুন শুরুর সাথে একটি ভয়ও ছিল। সংবাদ মাধ্যম তখনও পিছু ছাড়েনি। কিছু লোক বলতে শুরু করেছিল যে এসব বাড়িয়ে বলা হয়েছে। কেউ কেউ অভিযোগ করল যে ওকে শিখিয়ে দেওয়া হয়েছে। একটি দূরদর্শন বিতর্কে কেউ বলল, 5 কোটি টাকা একটি বাচ্চাকে, এটা কি নাটক নয়? অরিজিৎ এই অনুষ্ঠান দেখল। প্রথমবার ওর খারাপ লাগল। সেই রাতে সে রহমতকে ফোন করল। যদি আমি সত্যিই ভুল প্রমাণিত হই? রহমত না থেমে বললেন, তবুও তুই ভুল হবি না, কারণ তুই সততার সাথে শুনেছিলি। অরিজিৎ চুপ হয়ে গেল। সেই সপ্তাহে আরও একটি পরীক্ষা রাখা হলো। না জানিয়ে 3টি বিমানের আওয়াজ ধারণ করা যন্ত্রে চালানো হলো। একটিতে সামান্য ত্রুটি ছিল। অরিজিৎ তক্ষুনি চিনে নিল। এখন প্রশ্ন বন্ধ হয়ে গেল। সরকার আধিকারিক বিবৃতি জারি করল, এই ক্ষমতা বিরল, কিন্তু বাস্তব। অরিজিৎ বুঝে গেল, তার পরীক্ষা শুধু সেই দিন ছিল না, এটা প্রতিদিন চলার ছিল। কিন্তু এখন সে একা ছিল না, এবং সবচেয়ে বড় কথা, এখন সে আর ভয় পাচ্ছিল না। সময় কাটতে লাগল। অরিজিৎ এখন আর শুধু সেই ছেলেটি ছিল না, ওর নাম নেওয়া হতে লাগল। আলোচনা সভাগুলোতে, প্রশিক্ষণ কর্মসূচিতে, আর মাঝে মাঝে সংসদের বৈঠকেও। যদি একটি 15 বছরের ছেলে শুনতে পায়, তবে ব্যবস্থা কেন নয়? এই বাক্য অনেকবার পুনরাবৃত্তি করা হলো। অরিজিতের পড়াশোনা দ্রুত এগিয়ে যাচ্ছিল। গণিত এখনও কঠিন লাগত, কিন্তু যন্ত্রের ভাষা সে নিজে থেকেই বুঝতে পারত। ওর কাছে গাল ভরা শব্দ ছিল না, কিন্তু মানে পরিষ্কার হতো। একদিন তাকে রাজধানী ডাকা হলো। একটি জাতীয় সুরক্ষা সম্মেলনে বড় বড় আধিকারিক, বৈজ্ঞানিক এবং বৈমানিক উপস্থিত ছিলেন। অরিজিৎ সবার পেছনে বসেছিল। যখন ওর নাম ডাকা হলো, তখন পুরো কক্ষ শান্ত হয়ে গেল। সে মঞ্চে গেল, হাত কাঁপছিল। আমাকে বলতে আসে না, সে বলল, আমি শুধু শুনতে পাই। কক্ষে হালকা হাসির রেখা ছড়িয়ে পড়ল। কিন্তু যদি আমরা শুনতে শিখি, অরিজিৎ আরও বলল, তবে হয়তো দুর্ঘটনার আগেই থামতে পারি। এটি ভাষণ ছিল না, এটি অভিজ্ঞতা ছিল। হাততালি অনেকক্ষণ ধরে বাজতে থাকল। সেই দিন সরকার একটি নতুন উদ্যোগের ঘোষণা করল, শব্দভিত্তিক সুরক্ষা কর্মসূচি। আর অরিজিৎ তার মুখ হল। ওর নামে একটি বৃত্তি শুরু হলো, গরিব বাচ্চাদের জন্য, যারা কারিগরি প্রতিভা রাখে। যখন সে মঞ্চ থেকে নামল, কেউ তাকে জিজ্ঞেস করল, তোমার সবথেকে বেশি আনন্দ কবে হয়েছিল? অরিজিৎ ভাবল, সেই দিন নয় যখন আমি 5 কোটি পেয়েছিলাম। সে বলল, সেই দিন যখন প্রথমবার কেউ আমার কথার উপর ভরসা করেছিল। বিমানঘাটির বাইরে সেই একই বস্তি এখনও ছিল। অরিজিৎ মাঝে মাঝে সেখানে যেত, বাচ্চাদের দেখত, তাদের মধ্যে নিজেকে খুঁজত। একটি বাচ্চা বলল, দাদা, আমিও বিমান বানাবো। অরিজিৎ হাসল, আগে শুনতে শেখো। দেশ তাকে বীর বলল, সংবাদ মাধ্যম তাকে আদর্শ, কিন্তু অরিজিৎ আজও নিজেকে তাই মনে করত, একটি ছেলে যে কোলাহলের মধ্যেও সত্য শুনতে পায়। কিছু বছর পরের কথা, সেই একই বিমান ঘাঁটি, কিন্তু এইবার দৃশ্য আলাদা ছিল। হ্যাঙ্গারের বাইরে একটি ছোট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বেশি ক্যামেরা ছিল না, না কোনো শোরগোল, শুধু কিছু যন্ত্রবিদ, প্রশিক্ষক এবং সেই সব মানুষ যারা শুরুতে অরিজিতের কথা শুনেছিল। একটি বিমান তৈরি হয়ে দাঁড়িয়েছিল, পুরোপুরি পরীক্ষিত, সুরক্ষিত। অরিজিৎ এখন 17 বছরের হয়ে গিয়েছে।
পোশাক সাদামাটা, কিন্তু চোখে সেই পুরনো চমক ছিল। আজ সে শুধু দেখতে আসেনি, আজ সে অংশ হতে এসেছিল। বরিষ্ঠ যন্ত্রবিদ তাকে ডাকলেন। আজ তুমি শুধু শুনবে না, তিনি বললেন, আজ তুমি পরীক্ষাও করবে। অরিজিৎ দস্তানা পড়ল, ইঞ্জিনের কাছে গেল, হাত রাখল, চোখ বন্ধ করল। সব শান্ত ছিল, সব ঠিক আছে, সে বলল। প্রথমবার তার কথার ওপর কোনো প্রশ্ন হলো না। বিমান ধীরে ধীরে রানওয়ের দিকে এগোলো। অরিজিৎ একপাশে দাঁড়িয়ে দেখতে লাগল। যেমনই উড্ডয়ন হলো, ওর শ্বাস থমকে গেল। কান সতর্ক ছিল, আওয়াজ পরিষ্কার ছিল, ভারসাম্যপূর্ণ। বিমান আকাশে উঠে গেল। অরিজিৎ মাথা নিচু করল। সেই বিকেলে সে একটি চিঠি পেল, সাধারণ খাম। ভেতরে শুধু একটি লাইন লেখা ছিল, দেশের তোমার উপর ভরসা আছে। সে চিঠিটা ভাঁজ করল, পকেটে রাখল। সেই রাতে সে তাই করল যা সে সব সময় করে এসেছে। আকাশের দিকে তাকালো, আর একটি বিমান পার হলো। অরিজিৎ থামল, শুনল, হাসল, কারণ এখন সে জানত কিছু আওয়াজ শুধু সতর্কতা নয়, কিছু আওয়াজ রাস্তা দেখায়। প্রিয় বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দাও এবং আরও আকর্ষণীয় নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল মুস্কান ভয়েসকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে পরে ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।